হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গল্প ঘরে। আমি আকিল। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে। আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার। তিনি একজন আইরিশ লেখক, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা, কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ। এই গল্পে আছে পুরনো মিশরের রহস্য, অলৌকিক শক্তি, আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ। গল্পঘরে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব। 7 আগন্তুক। কোনো রকম দুর্ঘটনা ছাড়া সেদিন প্রথমবারের মতো একটা রাত পার করলাম আমরা। বাড়তি সতর্কতা নিয়ে পাহারা দিলাম আমি আর ডক্টর উইনচেস্টার। সঙ্গে থাকলো মিসেস গ্র্যান্ট আর 2 নার্স। ডিটেকটিভরাও ঘন ঘন আসা যাওয়ার মাধ্যমে নজর রাখলেন আমাদের উপর। মিস্টার ট্রেলনির অবস্থা অপরিবর্তিত রইল। নিয়মিত শ্বাস প্রশ্বাসের তালে বুকের ওঠানামা দেখা না গেলে হয়তো তাকে মূর্তি বলেই ভ্রম হতো। রেসপিরেটর ব্যবহার করলাম সবাই। তবে রাতে ভীষণ গরম পড়ায় জিনিসটা খুবই অস্বস্তি সৃষ্টি করল। অবশ্য তারপরও খুললাম না কেউই। রাতভর অশুভ অনুভূতি গ্রাস করে রাখলো আমাকে। তবে জানলা গলে ভোরের আলো ঢুকতেই কেটে গেল তা। ধীরে ধীরে বাড়িতে প্রাণের সাড়া ফিরল। ঝাড়পোঁচা রান্না শুরুর গন্ধে স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। সকাল হতেই নিজের বাড়িতে চলে গেলেন ডক্টর উইনচেস্টার। আমিও মিসেস গ্র্যান্টকে নিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। তখন সিস্টার ডোরিস এসে মিস্টার ট্রেলনির দেখাশোনার দায়িত্ব নিয়েছে। নাস্তা শেষে 8টায় দেখা পেলাম মার্গারেটের। এক রাতের ঘুমে আশ্চর্য পরিবর্তন এসেছে ওর মধ্যে। চেহারায় রং ফিরে এসেছে, আচার আচরণ সপ্রতিভ, হাবে ভাবে স্বাভাবিক দৃঢ়তা। আমার সঙ্গে সৌজন্য বিনিময় করে বাবার কামরায় চলে গেল ও। রাতভর জেগে থাকায় আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আর পিছু নিলাম না। নিজের কামরায় গিয়ে শটান শুয়ে পড়লাম বিছানায়। ঘুমোলাম দুপুর পর্যন্ত। জেগে উঠবার পর শরীর ঝরঝরে লাগলো। গোসল আর লাঞ্চ সেরে ঠিক করলাম জার্মাইন স্ট্রিটে যাব। টুকটাক জিনিস আনা দরকার বাড়ি থেকে। চেম্বারে গিয়েও মামলা মোকদ্দমার ফাইলপত্র দেখে আসা দরকার। বেরোতে যাচ্ছিলাম, দরজায় গিয়ে দেখলাম এক নতুন দৃশ্য। মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে ওখানে কথা কাটাকাটি করছেন এক চাকরের সঙ্গে। চাকরটির নাম মরিস, বয়স বেশি নয়। সঙ্গী সাথীদের গৃহত্যাগের পর এখন তাকে খানসামার দায়িত্ব পালন করতে হচ্ছে। একেবারেই অনভিজ্ঞ, আগন্তুকের হম্বিতম্বির সামনে কুঁকড়ে গেছে বেচারা। পেয়েছ কি তোমরা? চেঁচাতে শুনলাম নবাগতকে। সকাল 8টায় এসেছি বলছে মিস্টার ট্রেলনি জাগেননি। 11টায় এসেছি তখনও বলছে ঘুমাচ্ছে। এখন আবার 3টেই এলাম, তাও বুঝি উনি নাক ডাকাচ্ছেন। মিস্টার ট্রেলনিকে চাইলাম, তাকেও ডাকতে চাইছো না, বলছো উনি ব্যস্ত। আরে বাবা, কিসের এত ব্যস্ততা? আমাকে দেখে কি রাস্তার ফকির মনে হচ্ছে নাকি? আমি সস্তা কেউ নই। মিস্টার ট্রেলনির সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য খুবই জরুরি। 3 বছর ধরে চেষ্টা করছি, অবশেষে আজ পেরেছি আসতে। এখন কিনা আমাকে ঢুকতে দিচ্ছ না? সমস্যাটা কি? মিস্টার ট্রেলনি কি আমার সঙ্গে দেখা করতে চাইছেন না? হাঁপাতে শুরু করলেন তিনি। মরিস বলল, আপনাকে কোনোভাবে অসম্মান করে থাকলে আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার উপর যেমন নির্দেশ দেওয়া আছে তেমনই কাজ করছি। আপনি চাইলে নাম ঠিকানা সহ একটা মেসেজ রেখে যেতে পারেন, আমি মিস ট্রেলনিকে দেব। তিনি প্রয়োজন মনে করলে আপনার সঙ্গে পরে যোগাযোগ করবেন। কথাটা শুনে একটু শান্ত হলেন আগন্তুক। বললেন, না, তোমার ওপর আমার কোনো রাগ নেই। বকাঝকা করবার জন্য আমিই বরং দুঃখিত। আসলে মাথা কাজ করছিল না। সময় বড্ড মূল্যবান, আমার হাতে নষ্ট করার মতো একটা মিনিটও নেই। তোমার মনিবও জানেন সেটা। আমি নিশ্চিত সব শোনার পর তিনিও রেগে যাবেন, এইভাবে সময় নষ্ট হয়েছে বলে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য হাজারবার ওর ঘুম ভাঙালেও কোনো অন্যায় হবে না। হায় ঈশ্বর, আমার এতদিনের পরিশ্রম বুঝি ওর ঘরের দরজায় এসে ব্যর্থ হবে? এ তো তীরে এসে তরি ডোবার মতো অবস্থা। বাছা, এ বাড়িতে কি এমন কেউ নেই যার সঙ্গে কথা বলে আমি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি? কৌতূহলী হয়ে উঠলাম লোকটার কথাবার্তা শুনে। এগিয়ে গিয়ে বললাম, মরিস, তুমি বরং মিস ট্রেলনিকে খবর দাও, আমার কথা বলো। জি স্যার, বলে মাথা ঝাঁকিয়ে চলে গেল মরিস। আগন্তুককে আমি বাড়িতে ঢুকতে দিলাম।
হলঘর পেরিয়ে বসার ঘরে নিয়ে গিয়ে বসালাম। আপনার পরিচয় জানতে পারি? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমি মিস ট্রেলনির বন্ধু। আমার নাম ম্যালকম রস। ধন্যবাদ মিস্টার রস, বললেন ভদ্রলোক। আমার নাম করবেক। ভিজিটিং কার্ড দিতে পারছি না, কারণ আমি যেখান থেকে এসেছি সেখানে কার্ডাটের বালাই নেই। অবশ্য থাকলেও লাভ হতো না, কাল রাতে ওটাও খোয়াতাম নির্ঘাত। আচমকা থেমে গেলেন তিনি, যেন বেশি বলে ফেলেছেন। চুপ হয়ে গেলেন। আমিও আর আলাপ বাড়াতে চাইলাম না। মার্গারেট এলেই না হয় বাকিটা জানা যাবে। নীরবে ওর জন্য অপেক্ষা করতে থাকলাম দুজনে। এই ফাঁকে ভদ্রলোককে জরিপ করলাম। ছোটোখাটো মানুষ এই করবেক। গায়ের চামড়া রোদে পুড়ে কালো হয়ে গেছে। শরীরটা এখন শুকনো হলেও আগে সম্ভবত মোটা ছিল। অন্তত থুতনির নিচে ঝুলে থাকা চামড়াটা সেই কথাই বলছে। বয়সটা ঠিক ধরতে পারলাম না, কারণ মুখে আর গলায় স্বাভাবিকের চাইতে বেশি বলিরেখা দেখা যাচ্ছে। হাড় ভাঙা পরিশ্রমের ইঙ্গিত। চামড়া দেখে বোঝার চেষ্টা করলাম কোত্থেকে এসেছে সে। মরুভূমি বলে মনে হলো। প্রাচ্য বা বিষবীয় অঞ্চল থেকে এলে চামড়া আরও কম পুড়ত। চেহারা শুরুতে শিক্ষিত বিদ্বান মানুষ বলে মনে হয়। মরুভূমিতে কি করছিলেন? একটু পরেই চলে এলো মার্গারেট। হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো, আর ওকে দেখেই করবেক কেমন যেন চমকে উঠলেন। তার এই আচরণ অবাক করল আমাকে। ঠিক করলাম সুযোগ পেলে জেনে নিতে হবে ভদ্রলোক মার্গারেটকে দেখে এমন চমকে উঠলেন কেন। করবেক অবশ্য দ্রুত সামলে নিলেন নিজেকে। মার্গারেট উপস্থিত হতেই সরসে নিজের অভিযোগ পেশ করতে শুরু করলেন। সকাল থেকে বারবার চেষ্টা করার পরও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। দুঃখ প্রকাশ করল মার্গারেট। বলল, বাবা সুস্থ থাকলে আপনাকে এই ভোগান্তির মধ্যে পড়তে হতো না স্যার। আমিও বাবার দেখাশোনা করছি, তাই খবর পাইনি, নইলে নিশ্চয়ই দেখা করতাম। যা হোক, জরুরি কি কাজ নিয়ে এসেছেন আপনি, জানতে পারি? আমার দিকে তাকালেন করবেক, চেহারায় দ্বিধা। মিস্টার রসের সামনে আপনি নির্ভাবনায় কথা বলতে পারেন। ওকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। পরিস্থিতি আসলে খুবই গুরুতর। বাবা গত 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুতেই তাকে জাগাতে পারছি না আমরা। বাবার ব্যাপারে আমি বিশেষ কিছু জানিও না। মাত্র বছরখানেক হলো এ বাড়িতে থাকতে শুরু করেছি। আপনাকেও তাই চিনতে পারছি না। কয়েক মুহূর্ত ভাবলেন করবেক, তারপর বললেন, আমার নাম ইউজিন করবেক, মাস্টার অফ আর্টস, ডক্টর অফ ল এবং মাস্টার অফ সার্জারি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ডক্টর অফ লেটার্স, অক্সফোর্ড, ডক্টর অফ সায়েন্স এবং ডক্টর অফ ল্যাঙ্গুয়েজ, লন্ডন বিশ্ববিদ্যালয়, ডক্টর অফ ফিলোসফি, বার্লিন, ডক্টর অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ, প্যারিস। সর্বনাশ! বিস্মিত গলায় বলে উঠলাম, এসব কি শুনছি? কটা ডিগ্রি আপনার? অনেক, হাসলেন করবেক। সবগুলো শুনিয়ে বিরক্ত করতে চাই না, এমনিতেই বেশ কটা বলে ফেলেছি। আসলে লেখাপড়া করতে ভালো লাগে। কটা ডিগ্রি হচ্ছে তা নিয়ে কখনো ভাবিনি। তবে এত ডিগ্রি কোনো কাজে লাগেনি আমার। হঠাৎ কি ভূত চাপলো মাথায়, নাম লেখালাম ইজিপ্টোলজিতে। সমাধি খোঁজার কাজে নেমে পড়লাম। আজও ও কাজই করছি। টাকা পয়সা তেমন হয়নি, তবে এমন সব অভিজ্ঞতা হয়েছে যা বই পড়ে কোনোদিন পাওয়া যাবে না। যাই হোক, মিস্টার ট্রেলনির সঙ্গে আমার পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে, একটা দুঃসময়ে। দিনকাল খুব খারাপ যাচ্ছিল আমার। এক্সপিডিশন চালানো তো দূরের কথা, খাওয়া পড়াই জোটানো কঠিন হয়ে পড়েছিল। ওই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। সেই থেকে ওর হয়ে মিশরে অনেক কাজ করেছি আমি। শিল্পের একজন সত্যিকারের সমাজদার উনি, মন উদার। কৃপণতা বলে কিছু নেই। আমার মতো একজন পাগল ইজিপ্টোলজিস্টের জন্য তার চেয়ে ভালো পৃষ্ঠপোষক আর কেউ হতে পারে না। আবেগ দিয়ে কথা বলছেন করবেক। বুঝতে পারলাম মিস্টার ট্রেলনির সঙ্গে তার সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। বাবার প্রশংসা শুনে মার্গারেটকেও খুশি হতে দেখলাম। করবেক বলে চললেন, আপনার বাবার সঙ্গে আমি মিশরে বেশ কয়েকটা অভিযানে গেছি মিস ট্রেলনি। তার কালেকশানের বেশিরভাগ জিনিস আমি সংগ্রহ করে দিয়েছি। খুবই জ্ঞানী লোক উনি, কিছুটা খেয়ালিও বলতে পারেন। যদি কোনো জিনিসের ওপর মন বসে তাহলে সেটা হাতে পাওয়ার জন্য সারা দুনিয়া চষে বেড়াতেও দ্বিধা করেন না। এমনই একটা জিনিসের পিছনে এখন ছুটছি আমি। এটুকু বলে থামলেন তিনি। ঠোঁট কামড়ে ভাবলেন কি যেন, তারপর বললেন, কিছু মনে করবেন না, আমার কাজের ব্যাপারে আপনাদের বিস্তারিত কিছু বলতে পারছি না। গোপনীয়তা বজায় রাখার জন্য মিস্টার ট্রেলনি আমাকে শপথ করিয়েছেন। বিব্রত একটা ভাব ফুটল চেহারায়। মিস্টার ট্রেলনি, আপনি কি নিশ্চিত আজ আমার সঙ্গে আপনার বাবা দেখা করতে পারবেনই না?
আমার কথা বিশ্বাস হচ্ছে না? উঠে দাঁড়ালো মার্গারেট। আসুন, নিজের চোখে দেখে যান। ওকে অনুসরণ করলেন করবেক। আমি তার পিছনে থাকলাম। তিনজনে গিয়ে ঢুকলাম মিস্টার ট্রেলনির কামরায়। অমন একটা পরিবেশে নতুন কেউ এলে প্রথমে একটু অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু করবেকের মধ্যে কোনো বিকার দেখলাম না। চেনা পরিচিত ভঙ্গিতে চারদিকে একবার চোখ বোলালেন। এরপর থেকে তার মনোযোগ আটকে থাকলো বিছানার দিকে। তার উপর সতর্ক দৃষ্টি রাখলাম। কেন যেন মনে হচ্ছে এ বাড়ির অদ্ভুত ঘটনা প্রবাহের সঙ্গে লোকটার গভীর সম্পর্ক আছে। না, করবেককে আমি সন্দেহ করছি না। তার কথাবার্তায় কোনো ভনিতা ছিল না। কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন বলেও মনে হয়নি। কথা বলেছেন দৃঢ় ভঙ্গিতে। যা গোপন করতে চেয়েছেন তা সরাসরি জানিয়েছেন। ছলনার আশ্রয় নেননি। ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। করবেকের চেহারায় করুণা ফুটতে দেখলাম। নীরবে বিছানায় পড়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে রয়েছেন। মিস্টার ট্রেলির মধ্যে অসুস্থতার কোনো চিহ্ন নেই অবশ্য, তারপরও শুয়ে থাকার ভঙ্গিতে অসহায়ত্ব ফুটে আছে। এককালের অভিজাত ক্ষমতাবান মানুষটিকে এখন ভঙ্গুর মনে হচ্ছে। সমবেদনার দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন করবেক। তারপর তার সরে গিয়ে চেহারাটা গম্ভীর হয়ে উঠল। আমাদের দিকে ফিরলেন ভদ্রলোক। বললেন, কখন কিভাবে ঘটল এটা বলুন আমাকে। প্রথম রাতের ঘটনাটা খুলে বললাম তাকে। কথা শেষ হতেই করবেক বললেন, তাহলে আমি জানি আমার দায়িত্ব কি। কি বলতে চাইছেন? ভ্রুকুঁচকে প্রশ্ন করলাম। জবাব দিলেন না করবেক। হেঁয়ালির ভঙ্গিতে বললেন, মিস্টার ট্রেলনি জানেন তিনি কি করছেন। গূঢ় একটা উদ্দেশ্য রয়েছে তার, সেটাই বাধা দেওয়া উচিত হবে না আমাদের। কি ঘটতে পারে তা তিনি জানতেন, সেজন্য নিশ্চয়ই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অসম্ভব, উত্তেজিত গলায় প্রতিবাদ করলাম। প্রস্তুতি থাকলে এই অবস্থা হবে কেন তার? আমার কথায় কোনো প্রভাবই পড়ল না করবেকের মধ্যে। হালকা একটু হাসি খেলা করে গেল তার ঠোঁটে। বললেন, ঘটনাটা এখনও শেষ হয়নি মিস্টার রস। সুনির্দিষ্ট কারণ না থাকলে মিস্টার ট্রেলনি কিছুতেই নিজের অবস্থা হতে দিতেন না। নিশ্চয়ই তিনি জানতেন এমন কিছু ঘটবে, সেজন্যই মেয়ের কাছে চিঠির মাধ্যমে নির্দেশ রেখে গেছেন। আপনি কি জানেন কিসে বাবাকে এভাবে আহত করেছে? জানতে চাইল মার্গারেট। না, মাথা নাড়লেন করবেক। আমি শুধু আন্দাজ করতে পারি। কি কি আন্দাজ করতে পারেন? করবেকের চেহারায় কাঠিন্য ভর করল। ভদ্রভাবে বললেন, বিশ্বাস করুন, আপনার উদ্বেগ দূর করার জন্য আমি সব রকম চেষ্টা করতে রাজি আছি, কিন্তু এ বিষয়টাতে আমার হাত পা বাঁধা। অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হচ্ছে আমাকে। কি দায়িত্ব? নীরবতা পালন, সংক্ষেপে বললেন করবেক। ফ্যাল ফ্যাল করে ভদ্রলোকের মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মার্গারেট। কথা খুঁজে পাচ্ছে না। একটু পরে কাঁধ ঝাঁকালো। জিজ্ঞেস করল, তাহলে আমার সঙ্গে কি বিষয়ে কথা বলতে চাইছেন আপনি? সচকিত হয়ে উঠল করবেক। হায় হায়, ভুলেই তো গিয়েছিলাম। কত বড় একটা ক্ষতি হয়ে গেল, তাও কিনা এই সময়টাতে, সাফল্যের দ্বার প্রান্তে এসে। মিস্টার ট্রেলনি অচেতন হয়ে পড়ে আছেন, আমারও জিভ বাঁধা। কী করতে হবে এখন তাই তো জানতে পারলাম না। কিসের কথা বলছেন? উদ্বেগ নিয়ে জানতে চাইল মার্গারেট। কি ক্ষতি হয়েছে? পায়চারি শুরু করলো করবেক। বললাম তো, ব্যাপারটা খুলে বলতে পারবো না আপনাকে। মিস্টার ট্রেলনির নিষেধ আছে। আমি আসলে ওর সঙ্গে পরামর্শ করতে এসেছিলাম, কিন্তু অবস্থা যা দেখছি, এদিকে সময়ও পেরিয়ে যাচ্ছে। হা যিশু, দেরি না হয়ে যায়। কি হয়েছে বলুন দয়া করে, প্লিজ। চুপ করে থাকবেন না। দুশ্চিন্তার আতঙ্কে এমনিতেই আমি পাগল হয়ে যাচ্ছি, আর সহ্য হচ্ছে না এসব। মার্গারেটের দিকে তাকালেন করবেক, ভাবলেন কি যেন। তারপর বললেন, ঠিক আছে, বলছি আমার ক্ষতির কথা, কিন্তু আর কিছু জানতে চাইবেন না। আমার পক্ষে বলা সম্ভব নয়। বলুন, তাই বলুন। গত 3 বছর ধরে এবারকার মিশনটা নিয়ে কাজ করছি আমি। সফলও হয়েছি। প্রাচীন এক সেট মিশরীয় প্রদীপ খোঁজার দায়িত্ব দিয়েছিলেন আমাকে মিস্টার ট্রেলনি। খুব দামি জিনিস না, তবে ওর চোখে জিনিসগুলো অমূল্য ছিল। গতকাল রাত্রে মাত্র আমি লন্ডনে পৌঁছেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রদীপগুলো নেই। ঘটনাটা রীতিমতো একটা রহস্য। আমি কখন লন্ডনে আসছি তা কেউ জানতো না। আমার ব্যাগে কী ছিল তাও বলিনি কাউকে। হোটেলে উঠেছি 5 তলায়। ঘরে মাত্র একটা দরজা, ছিটকিনি লাগানো ছিল, তালাও দিয়েছিলাম। জানালাও খোলা রাখিনি,
কাল রাতে ঘুমানোর আগে আমি নিজে হাতে বন্ধ করেছি প্রতিটি পাল্লা। সকালবেলা দরজা জানালা সব বন্ধই পেয়েছি, তারপরও আমার ব্যাগ থেকে প্রদীপগুলো হাওয়া। কত কষ্ট করেছি আমি ওগুলো জোগাড় করতে, কত বিপদ মোকাবিলা করেছি, নিরাপদে লন্ডন পর্যন্ত নিয়েও এসেছিলাম, অথচ এখন। করবেকের চেহারায় তীব্র হতাশা ফুটে উঠল। কথাটা শেষ করলেন না তিনি, দুহাতে মুখ ঢাকলেন। এগিয়ে গিয়ে তার বাহুতে হাত রাখল মার্গারেট। অবাক হয়ে লক্ষ্য করলাম ওর চেহারায় দৃঢ়তা ফুটে উঠেছে। শান্ত গলায় ও বলল, চিন্তা করবেন না, বাবার ইচ্ছা পূরণ করব আমরা। মিস্টার রস একজন আইনজীবী, তাছাড়া বাড়িতে লন্ডনের সেরা পুলিশ ডিটেকটিভও আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করব, প্রদীপগুলো খুঁজে বের করব। অন্য দৃষ্টিতে ওর দিকে তাকালেন করবেক। বললেন, হ্যাঁ, আপনি মিস্টার ট্রেলনির উপযুক্ত মেয়েই বটে। আমার দিকে তাকিয়ে ইশারা করল মার্গারেট। তাড়াতাড়ি রওনা হলাম সার্জেন্ট ডকে ডাকতে। দরজা পর্যন্ত যেতেই পিছন থেকে ডাকলেন করবেক, 1 মিনিট মিস্টার রস। সম্পূর্ণ অচেনা একজনকে এর ভিতর ডেকে আনার আগে দু একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। ভদ্রলোককে আমি অবিশ্বাস করছি না, তবে তাকে আসল ঘটনা না জানানোই উচিত হবে। শুধু এটুকু বলবেন যে আমার কয়েকটা জিনিস চুরি গেছে, সেগুলো উদ্ধার করতে চাই। প্রদীপগুলোর কথা বলবো অবশ্যই, বিশেষ করে একটার বর্ণনা না দিলেই নয়। ওটা খাঁটি সোনার তৈরি। চোর ওটার গুরুত্ব বুঝতে না পেরে গলিয়ে ফেলতে পারে, কাজেই যত দ্রুত সম্ভব ওটা ফিরে পেতেই হবে। ডিটেকটিভ ভদ্রলোক এলে দয়া করে আমাকে কথা বলতে দেবেন। আমি শুধু দরকারি তথ্যগুলো ওকে জানাবো, আর কিছু নয়। মাথা ঝাঁকিয়ে একমত হলো মার্গারেট। আমিও সায় দিলাম প্রস্তাবটাতে। তারপর একটা চিন্তা মাথায় খেলে যেতেই আমি বললাম, আচ্ছা, কাজটা যদি সার্জেন্টকে প্রাইভেট কেস হিসাবে নিতে বলি কেমন হয়? স্কটল্যান্ড ইয়ার্ডের ব্যাপারে জানা আছে আমার। আপনি যতই গোপনীয়তা চান, ওরা একবার কিছুতে জড়িত হলে সেটা আর গোপন থাকে না। কিন্তু কেসটা যদি অফিসিয়াল দায়িত্বের বাইরে ব্যক্তিগতভাবে নেন উনি, তাহলে ওই ভয়টা থাকে না। ভালো প্রস্তাব, স্বীকার করলেন করবেক। কিন্তু যা করার তাড়াতাড়ি করুন। আমার ভয় হচ্ছে প্রদীপগুলো না নষ্ট করে ফেলা হয়। আমাদেরকে বিস্মিত করে দিয়ে গমগমে গলায় মার্গারেট বলল, না, ওগুলো নষ্ট হবে না, একটাও না। মানে? বললাম আমি। তুমি কি করে জানলে? জানি না, মার্গারেট বলল, তবে আমি নিশ্চিত ওগুলোর কিচ্ছু হবে না, সব অক্ষত থাকবে। আমার সমগ্র অস্তিত্বের কথা বলছি। কথাটার মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। কাঁধ ঝাঁকিয়ে শুধু বললাম, আমি যাচ্ছি সার্জেন্ট ডয়ের সঙ্গে কথা বলতে।